তাহলে আমরা শুরু করি এবং আমরা রেকর্ড এখন ওপেন করলাম, কারণ এখন আমরা মূলত মূল টপিকে যাচ্ছি। তো এখানে দেখেন যে চণ্ডীমঙ্গল, আমরা আজকে যে চণ্ডীমঙ্গলটা পড়বো এবং অন্নদামঙ্গল পড়বো, এই চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল এই পুরোটাই হচ্ছে অন্ত মধ্য যুগের সাহিত্যিক নিদর্শন। এই অন্ত মধ্য যুগে আপনার সাহিত্যগুলা আগের থেকে খুব বেশি পরিমাণে মাধুর্যপূর্ণ ছিল, ভাষাগত দিকটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমরা আজকে দেখবো যে চণ্ডীমঙ্গল। তো চণ্ডীমঙ্গল লেখা হয়েছে দেবী চণ্ডীকে নিয়ে। তো দেবী চণ্ডীকে নিয়ে চণ্ডীমঙ্গলটা লেখা হয়েছে। এখন চণ্ডীমঙ্গল যেই তাহলে দেবী চণ্ডীর আবির্ভাব কেন? দেবী চণ্ডী হচ্ছে ওই যে পশু পাখি যারা আছে, যে মানে কি বলে, প্রাণীদের, প্রাণী বলতে বাঘ, সিংহ, ওদের দেবী, দেবী হচ্ছে দেবী চণ্ডীমঙ্গল বা দেবী চণ্ডী। তো দেবী চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। দেবী চণ্ডীকে চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। তো এই চণ্ডীমঙ্গল জিনিসটা কি আগে সেটা দেখতে হবে, যে চণ্ডীমঙ্গল কাব্যটা আহ, মানে কোন কোন বিষয়ের উপর লিখিত, বা চণ্ডীমঙ্গল কাব্য তো আসলে চণ্ডীকে নিয়ে লিখিত। তাহলে এখন চণ্ডীমঙ্গল কাব্যের দুইটা ধারা আছে, মানে দুইটা গল্প, দুইটা ধারা এখানে যুক্ত। তো একটা হচ্ছে আপনার মানে আক্টিক, আক্টিক মানে হচ্ছে বেদ। আহ, হ্যাঁ, আর্কটিক হচ্ছে আপনার বেদ। বেদ মানে ওই যে যারা শিকারী ছিল আর কি। তো আর্কটিক মানে আর্কটিকদেরকে নিয়ে, মানে বেদ নিয়ে, বেদ হচ্ছে আপনার কালকেতু, ওকে নিয়ে আপনার এই একটা গল্প আছে। আরেকটা গল্প আছে আপনার, আরেকটা হচ্ছে বণিক, ওই যে ধনপতি সদাগর, ধনপতি সদাগরকে নিয়ে একটা গল্প আছে। এই দুইটা গল্পের মধ্যেই দেবীর, চণ্ডী দেবীর মাহাত্ম্য বা চণ্ডী দেবীর পূজা, পূজা মানে প্রচার করা হয়। ভাই এখন কি চণ্ডী দেবীর স্লাইডে আছেন কি, হ্যাঁ হ্যাঁ, চণ্ডী নাকি দেবীর। মধ্যযুগের স্লাইডে না, আমি আছেন? চণ্ডী দেবীর স্লাইডে আছি। তাহলে কি স্লাইড দেখা যাচ্ছে না? চণ্ডী দেবীর না ভাই, স্লাইড দেখা যাচ্ছে আচ্ছা না ভাই। আচ্ছা, তাহলে আমি একটু ব্যাকে যে আবার আসি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে হৃদয় ভাই? কি ভাই? আচ্ছা, তো কি ভাই দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তা আমরা আগেই। তো এখন দেখেন যে চণ্ডীমঙ্গল কাব্যের, কাব্যটা যে লেখা যে হইলো, চণ্ডীমঙ্গল কাব্যটা যে লেখা হইলো, সেখানে দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে আক্ষিক খণ্ড, সেটা হচ্ছে বেদদেরকে নিয়ে। আর একটা হচ্ছে বণিক, ধনপতি সদাগরকে নিয়ে। তাহলে আমরা আগে দুইটা খণ্ডকে পড়ি, আগে দুইটা খণ্ড পড়ি। আচ্ছা, আগে কবিগুলা সম্বন্ধে একটু জানি এমসিকিউ স্টাইলে। তো এখানে চণ্ডীমঙ্গল কাব্যের, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে আপনার মানিক দত্ত। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি যে সর্বপ্রথম লিখছে, তার নাম হচ্ছে মানিক দত্ত। আর সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছে আপনার কবি কঙ্কন, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তাহলে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এখন বলেন তো মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? বলেন তাড়াতাড়ি, আমাকে কি শোনা যাচ্ছে? কি ভাই শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, তাহলে এখন এই যে কোনো একজন বলেন যে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে। এটা কিন্তু মনে থাকার কথা। বিজয়গুপ্ত মনে হয় যেতে পারে। অন্য কেউ একটু তাড়াতাড়ি বলেন, অন্য কেউ বলবেন। বিজয়গুপ্তের কাব্যগ্রন্থের নাম কি? আমাদের হাবিবের বিদ্যাপুর, আপনার মনে পদ্মপুরাণ কি নাই? ভাই? হ্যাঁ, বিজয়গুপ্তের কাব্যগ্রন্থের নাম। আহ, আদরি আপু তো কিছু বলতেছেন না। পদ্মপুরাণ কি ভাই? হ্যাঁ, পদ্মপুরাণ। তা আমি চাইছিলাম যে আপনারা অন্য কেউ বলেন। আচ্ছা যাক, আচ্ছা আমরা আগাই তাহলে। দেখেন, তা আমরা দেখলাম যে আমরা একটু পিছনের দিকে রিক্যাপ করলাম যে মনসামঙ্গলের আদি কবি আর শ্রেষ্ঠ কবি এগুলো ভুলেন না। আদিমঙ্গল, আদি মনসা মানে মনসামঙ্গলের আদি কবি হচ্ছে আপনার ওই যে কি যেন নাম, কানাহরি দত্ত।
আর শ্রেষ্ঠ কবি হচ্ছে আপনার বিজয়গুপ্ত, সে পদ্মপুরাণ লিখছে। আর মনসামঙ্গল মানে আদি মধ্যযুগে মনসামঙ্গল কাব্যটা লেখা হয়েছে সর্বপ্রথম সন এবং তারিখ যুক্ত করে। আদিমঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য যেটা লিখছে সেটা হচ্ছে আপনার বিজয়গুপ্ত। মানে বিজয়গুপ্ত যে পদ্মপুরাণটা লিখছে সেখানে সন এবং তারিখ যুক্ত অবস্থায় ছিল। এবং আপনার মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত, সে কিন্তু আপনার আলাউদ্দিন হোসেন শাহের আমলে এই মনসামঙ্গল কাব্যটা লেখছে এবং সেখানে মানে পদ্মপুরাণটা লেখছে। আর সেখানে আপনার আলাউদ্দিন হোসেন শাহ এটাকে পৃষ্ঠপোষকতা দান করছে। আমরা জানি যে মনসার দুইটার নাম, একটা হচ্ছে পদ্মাবতী আর একটা হচ্ছে কেতকা। আবার এই কেতকা নিয়ে লিখছে যে কেতকা দাস হচ্ছে ক্ষেমানন্দের উপাধি হচ্ছে কেতকা দাস, সে লিখছে আবার কেতকা পুরাণ। ঠিক আছে, তো এই ক্ষেমানন্দ বলতো যে আমি কেতকা মানে মনসা, সাপের দেবী মনসার দাস, এই জন্য তার উপাধি হচ্ছে কেতকা দাস। আর তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে আপনার কেতকা পুরাণ। তাহলে এখন বলেন তো, তাহলে দ্বিজ বংশী দাস মানে চন্দ্রাবতীর যেই বাবা, মধ্যযুগের আমাদের বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, তার বাবার নাম হচ্ছে দ্বিজ বংশী দাস। ওনার কাব্যগ্রন্থ, উনি কি নামে মনসামঙ্গল কাব্য লিখছে? এগুলা কিন্তু গতকালের। একটু মাথায় চাপ দেন, চাপ দিয়ে বের করেন। উনিও কিন্তু পদ্মপুরাণ নামে লিখছে, পদ্মপুরাণ। তো মনে রাখবেন যে পদ্মপুরাণ লেখছে দ্বিজ বংশী দাস, আবার পদ্মপুরাণ নামে লেখছে আপনার মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ লেখক বিজয়গুপ্ত, তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে আপনার পদ্মপুরাণ। এখন এবার বলেন যে মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী পুরুষ, প্রতিবাদী চরিত্র কার? এগুলা কিন্তু আসে, পরীক্ষায় আসছে এগুলো, আমি যা বলছি। চাঁদ সওদাগর, ঠিক আছে, এগুলা প্রত্যেকটাই আসছে। আবার বলতে পারবেন যে মনসা বিজয় কে লেখছে, মনসা বিজয়, এগুলা কিন্তু সব পরীক্ষায় আসে। আমি আপনাদের সাথে রিভিশন দিচ্ছি, আমি যে স্লাইড চেঞ্জ করতেছি না কিন্তু। মনসা বিজয় লেখছে আপনার বিপ্রদাস পিপিলাই, হ্যাঁ মেবি নামটা এরকমই, অপশন দেখলে তো চিনে ফেলবো। হ্যাঁ, বিপ্রদাস পিপিলাই, হ্যাঁ সেই লেখছে মনসা বিজয়। এটা কিন্তু কয়েকবার পরীক্ষা আসছে এবং এটা ওখানে লাল কালি দিয়ে লেখা ছিল। তো যাই হোক, আপনারা অবশ্যই কি করবেন, পিছনের মানে আমি মানে পিছনের যে পড়াটাকে এটা একটু রিক্যাপ করবেন। আমরা একটু রিভিশন দিয়ে নিলাম মনসামঙ্গলটা। এবার আমরা চণ্ডীমঙ্গল নিয়ে কথা বলবো। তো চণ্ডীমঙ্গলের আদি কবি হচ্ছে মানিক দত্ত, শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এখন আমরা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী নিয়ে কিছু তথ্য জানবো। তো কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর যেই বাড়ি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আসে ভারতের বর্ধমান জেলার দামুন্না গ্রামে। ভারতের বর্ধমান জেলার দামুন্না গ্রামে তার জন্ম। কিন্তু ওখানে যে ডিহিদার মানে হচ্ছে আপনার যারা খাজনা টাজনা তুলে আরে, ঠিক আছে, যে যারা মানে রাজার কি বলা যায়, রাজার একান্ত খাস লোক, কিন্তু সে কি করে, প্রজাদের উপর অত্যাচার করে। এই যে যে ডিহিদার নাম হচ্ছে আপনার মাহমুদ শরীফ। সে ওই এই যে সে এই কবির মানে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর যে পরিবার এবং তাকে নির্যাতন করত, পরে সে ওখান থেকে পালায়ে আসছে। সে পালায়া নৌকা যোগে আপনার চলে আসছে। দেখেন এই কথাগুলা কেন বলতেছি, এগুলা যদি আপনার কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্বন্ধে যদি আপনি এত কিছু জানেন, তাহলে আপনার মাথায় চলেই আসবে যে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ লেখক কবি মুকুন্দরাম চক্রবর্তী। মানে আমার কথা হচ্ছে, আপনি শুধু কেন ইনফরমেশন মুখস্থ করবেন, আপনি ভিতরের কাহিনীগুলা জানেন। কাহিনীগুলা জানলে আপনার মাথায় অটোমেটিক পরীক্ষা হলে খেলে দিবে যে না, এটা তো কবি মুকুন্দরাম, এতগুলা জিনিস আলোচনা হয়েছে, এটাই কবি মুকুন্দরাম। তার আনুষঙ্গিক কথাটা জানলে আপনার ওই জিনিসটা মনে থাকবে। তো এটাই হচ্ছে বিষয়। তো দেখেন যে তখন সে অত্যাচারিত হয়ে সে আসলো বাঁকুড়া জেলায়। বাঁকুড়া মানে এটা মানে এটা না না সরি, সে আসলো আপনার ব্রাহ্মণ ভূমির রাজা বাঁকুড়া রায়ের অরোরা গ্রামে। তার মানে যে আমাদের বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য, আচ্ছা সরি, আমরা তো কবি কঙ্কন মুকুন্দরামের কথা বলতেছি। যে এই যে মুকুন্দরাম, সে তার এলাকা থেকে মানে আপনার
দামুন্না গ্রাম থেকে বিতাড়িত হয়ে আহমদ শাহ হচ্ছে দিহিদার, সে তাকে তাড়াই দিল, তার অত্যাচারে ওখান থেকে সে নৌকা যোগে চলে আসছে, আইসা উঠলো কোথায়, অরোরা গ্রামে, ব্রাহ্মণ ভূমির অরোরা গ্রামে। ওই অরোরা গ্রামের রাজা ছিল বাঁকুড়া, রাজা ছিল কে, বাঁকুড়া। এই বাঁকুড়ার কাছে সে আসলো আশ্রয় নেওয়ার জন্য। পরে বাঁকুড়া এই কবিকে মানে মুকুন্দরাম চক্রবর্তীকে তার ছেলের শিক্ষক হিসেবে রাখছে। তার ছেলের নাম হচ্ছে রঘুনাথ, এই যে নাম লেখা আছে জমিদার রঘুনাথ। এই যে যে রঘুনাথ, সে ছিল মুকুন্দরাম চক্রবর্তীর টিচার, গৃহ শিক্ষক। পরে যখন এই যে আপনার ওনার ওই যে কি বলে, রঘুনাথের যে বাবা, বাবার নাম ছিল আপনার বাবার নাম হচ্ছে আপনার রাজা বাঁকুড়া, ঠিক আছে। তো রাজা বাঁকুড়া হচ্ছে আপনার রঘুনাথের বাবা। তো তো সেই রাজা বাঁকুড়া তাকে তো আপনার গৃহ শিক্ষক হিসেবে রাখছে, রাখার পর রাজা বাঁকুড়া যখন মারা গেছে, তখন এই যে জমিদার রঘুনাথ সেই হয়ে গেছে রাজা, এই যে অররা গ্রামের জমিদার হয়ে গেছে। তখন সেই কবিকে পৃষ্ঠপোষকতা দান করছে। তখন এই কবি মুকুন্দরাম চক্রবর্তী কি করলো, আপনার কাব্য এই যে মনসামঙ্গল চণ্ডীমঙ্গল কাব্য লেখা শুরু করলো। এবং এবং এই চণ্ডীমঙ্গল কাব্য ভালোভাবে লেখার জন্য তার নাম দিল কবি কঙ্কন, ঠিক আছে। তাহলে রঘুনাথ হচ্ছে তার স্টুডেন্ট। সে যখন জমিদার হইলো তখন তার টিচারকে এই যে মুকুন্দরাম চক্রবর্তীকে সে কবি কঙ্কন উপাধি দিল। এবং তো চণ্ডীমঙ্গল কাব্যের এই যে মুকুন্দরাম চক্রবর্তীকে কি বলা হয় জানেন, দুঃখ বর্ণনার কবি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে বলা হয় যে দুঃখ বর্ণনার কবি কে, যে মানে লোক সমাজে মানুষের যে কষ্ট, এই কষ্টটাকে সে বলে সে কিন্তু মানুষের কাছে প্রেজেন্ট করতো। তো দেখেন যে কবি মুকুন্দরাম চক্রবর্তীকে কেন দুঃখ বর্ণনার কবি বলা হয়, কারণ তার জীবনটাই দুঃখে ভরা ছিল। তাকে এই যে আহমদ দিগিদার সে ওখান থেকে তাকে দূরে দিয়ে সে আসছে কোথায়, ওই যে আপনার অররা গ্রামে জমিদারের কাছে আশ্রয় নিল, রঘুনাথের বাবার কাছে। পরে রঘুনাথ রাজা হওয়ার জমিদার হওয়ার পর তা কবিকে কবি কঙ্কন উপাধি দিল। তাহলে এই যে এতগুলা কথা যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার কবি মুকুন্দরাম চক্রবর্তী যে চণ্ডীমঙ্গল কাব্য লেখছে সেটা আপনার মনে থাকবে, এবং সেই হচ্ছে শ্রেষ্ঠ কবি। এবার আমি আরো বেশি ডিটেলস ব্যাখ্যা দিচ্ছি, দেখেন। তো এবার আমরা তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের মূল ঘটনাটা বলি। তো দেখেন চণ্ডীমঙ্গল কাব্যের দুইটা ধারা, দুইটা কাহিনী নিয়ে এখানে লেখা। একটা হচ্ছে আক্টিক খণ্ড মানে বেদ বা শিকারী খণ্ড, আর একটা হচ্ছে আপনার বণিক খণ্ড। তাহলে আমরা একটা কাজ করব, আক্টিক খণ্ডটা নিয়ে বলবো, তখন আক্টিক খণ্ডটা বলার সময় এই চরিত্রগুলো চলে আসবে। আপনি যদি সারা জীবন বসে বসে মুখস্থ করেন যে আক্টিক খণ্ড চরিত্রের আক্টিক খণ্ডে চরিত্র আছে কালকেতু ফুল্লরা ওই সেই হ্যান ত্যান, এগুলো জীবনও মনে থাকবে না, আপনি ভুলেই যাবেন পরীক্ষা হলে, এবং পরে বলবেন যে বিসিএস বাদ, ঠিক আছে। তো কিন্তু এগুলো আপনার এইভাবে মনে থাকবে না, এগুলো আপনাকে গল্প জানতে হবে, এবং গল্পটা আশা করি সবাই জানেন, তারপর আমি একবার বলি। তো চণ্ডীমঙ্গল কাব্য হচ্ছে যে আপনার আক্টিক বেদ বা বেদদের নিয়ে কথা। তো এখানে বেদ হিসেবে বলা হয় কোথায়, যে স্বর্গের দেবতা নীলাম্বর, যে নীলাম্বর এবং তার যেই স্ত্রী তার নাম হচ্ছে আপনার ফুল্লুরা। তো ফুল্লুরা এবং নীলাম্বর ওরা ওরা সবাই স্বর্গে খুব সুন্দরভাবে বসবাস করতেছিল। কিন্তু পরবর্তীতে তারা দেবী চণ্ডীর যেই আপনার পূজা প্রচার করার জন্য তারা এই নীলাম্বর এবং তার যে স্ত্রীর নাম হচ্ছে ফুল্লরা, তার স্বর্গীয় নাম হচ্ছে ছায়া, বুঝছেন। তাহলে মনে রাখতে হবে এই যে এখানকার আমাদের এটা কি বলে, ওই যে আত্মিক খণ্ড যেটা মানে বেদ নিয়ে কালকেতু ফুল্লরা, এই কালকেতুর স্বর্গীয় নাম হচ্ছে নীলাম্বর, আর ফুল্লুরার স্বর্গীয় নাম হচ্ছে ছায়া। এটা হয়তো বা আপনারা নাও জানতে পারেন বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে স্বর্গীয় নাম। তো এখন সে চিন্তা করলো, দেবী চণ্ডী শিবের স্ত্রী বলল যে আমার পূজা পৃথিবীতে চালু করতে হবে। তখন বললো যে তাহলে তাহলে তোমার পূজা চালু করবে তো লোকজন তো দরকার, কাউকে তো যাই এটা এই দায়িত্ব নিতে হবে। পরে কবে যে তোমার এই অনুগত এই যে যেই কি বলে ওর নাম কালকেতু, মানে সরি ওই সময় তো নাম কালকেতু ছিল না, ওই সময় ছিল নীলাম্বর, যে নীলাম্বরকে স্বর্গ থেকে বিতাড়িত করো। তো শিব বলল যে বিনা দোষে তো আমি নীলাম্বরকে স্বর্গ থেকে বিতাড়িত করতে পারি না, এটা মনে গতকাল বলছিলাম। যে তখন দেবী চণ্ডী কি করলো, একটা একটা বিষাক্ত পোকা হয়ে ফুলের মধ্যে ঢুকলো, কারণ নীলাম্বর তো শিবের পায়ে ফুল দেয়, দিয়ে পূজা করে। তো এখন শিবকে যখন পূজা করার জন্য আসছে, ওই দেবী চণ্ডী কি করছে, ফুলের মধ্যে থেকে বের হয়ে এইবার শিবকে মারছে কামড়। তাই এবার শিব উত্তেজিত হয়ে বললো যে যাও পৃথিবীতে যায় প্রচার করো চণ্ডীর। এবার সে পৃথিবীতে চলে আসলো, পৃথিবীতে আইসা সে জন্মগ্রহণ করলো, এবং মর্তে আইসা
তার মর্তে যখন আসলো তখন সে ধর্মকেতুর ঘরে সে জন্মগ্রহণ করলো। ধর্মকেতু হচ্ছে আপনার নীলাম্বরের বাবার নাম। তাহলে নীলাম্বরের মানে কালকেতু সে যখন পৃথিবীতে আসলো তখন তার নাম চেঞ্জ হয়ে নীলাম্বর থেকে তৈরি নাম তার বাবা ধর্মকেতু নাম রাখলো কি কালকেতু। তাহলে কালকেতু হচ্ছে তার পৃথিবীতে পূজা করার সময় নাম, আর স্বর্গে ছিল তার নাম ছিল আপনার কি বলে ওই নীলাম্বর ছিল। এবং তার স্ত্রী ছায়াও পৃথিবীতে জন্ম নিল। ছায়ার পৃথিবীর নাম হচ্ছে ফুল্লরা। এই হচ্ছে কালকেতু আর ফুল্লরার গল্প। এবার কালকেতু ফুল্লরাকে যৌবনে বিয়ে করলো এবং তাদের যে কালকেতুর পেশা ছিল আপনার বেদ, মানে সে শিকারই করত। এখন এই কালকেতু এতটাই পাকা শিকারী ছিল যে ওই কলিঙ্গ বনে কোনো পশু আর নাই, সব পশু শিকার হয়ে যাচ্ছে। পরে পশু সমাজ খুব চিন্তা করলো, হায় হায় আমাদের অবস্থা তো খারাপ, আমরা তো এখন অস্তিত্ব সংকটে আছি। তখন তারা দেবী চণ্ডীর শরণাপন্ন হইলো, বললো যে তুমি কালকেতুকে থামাও, কালকেতু তো সব ধ্বংস করে দিতেছে। তা আমাদের যে চণ্ডীমঙ্গল কাব্যের এই যে চরিত্রগুলো হচ্ছে কোনটা কোথায় যেন এই যে কিছুক্ষণ আগে, আচ্ছা হ্যাঁ এই যে দেখেন, তো কালকেতু ভাইয়া চণ্ডীমঙ্গল এর আগের স্লাইডটা একটু দেখান তো। চণ্ডীমঙ্গল কাব্যের আগের স্লাইড, হ্যাঁ, এই স্লাইডের আগের স্লাইডটা দেখেন। হ্যাঁ এই যে মনসামঙ্গল বাইশা, মানে আপনি একটু দ্রুত বলেন যে স্লাইডটা চেঞ্জ হচ্ছে কিনা, আপনি এক্স্যাক্টলি কি কোনটা দেখতে চাচ্ছেন, মানে স্লাইড কি চেঞ্জ হলো? আমি আপনার কথাটা বুঝি নাই, আমরা তো আজকে চণ্ডীমঙ্গল বলতেছি এখন। হ্যালো, একটু দ্রুত বলেন। ভাই শোনা যাচ্ছে তো? না মানে কে যেন বললো, যে কোন আপু যেন বললো যে আগের একটা স্লাইডের কথা বলছিল, এখন ওই স্লাইডটা কোনটা সেটা বললে তো সুবিধা হয়। আচ্ছা সমস্যা নেই, আপনি শুনেন, আমরা স্লাইড আপনার প্রবলেম হলে আপনি আমাকে পার্সোনালি একটা নক দিন যে আপনি এই স্লাইডগুলো মিস করছেন। যেহেতু আপনি ক্লাসে আছেন সো আপনাকে স্লাইড এবং আপনার যদি কোনো প্রবলেম হলে সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে যারা ক্লাসে আছে গুরুত্ব দিচ্ছে তারাই এইসব ইনফরমেশনগুলো পাক। ঠিক আছে, এটাই হচ্ছে যে মূল বিষয়। তো যাই হোক, যে আর্কটিক যেই আমরা দেখলাম যে আমরা এখানে কালকেতু এবং ফুল্লুরার গল্পটা পড়তেছি। তো এখানে কালকেতু হচ্ছে মূল চরিত্র, আর তার স্ত্রীর নাম হচ্ছে ফুল্লরা, এটাও বুঝলেন। তো এখন কালকেতু যখন শিকার করতে গেলে এখন দেবী চণ্ডী বলতেছে আচ্ছা ঠিক আছে, পশুদেরকে বলতেছে যে আমি দেখতেছি বিষয়টা। তো যখন কালকেতু আপনার শিকার করতে গেল তখন দেখলো যে প্রথম দিন যায় কিছু পায় নাই, দেবী চণ্ডী সব শিকার লুকিয়ে ফেলছে, একটা জায়গায় নিয়ে গেছে। এরপর যখন আবার দ্বিতীয় দিন গেল, এখন কালকেতু ফুলরা কিন্তু না খেয়ে আছে, কারণ তারা তো শিকার ধরতে পারে না, এই জন্য তারা না খেয়েছে। এখন যখন এরপরের দিন আপনার আবার কালকেতু যখন কলিঙ্গ বনে গেল, তখন আপনার যাওয়ার সময় দেখতেছে যে একটা স্বর্ণ গুদলিকা মানে হচ্ছে আপনার গুই সাপ। এটা আপনারা জানেন কিনা, ওই যে গুই সাপ, আমরা আমাদের ভোলার ভাষায় এটাকে গুইল বলে, ওই যে বাচ্চা টাচ্চা খেয়ে ফেলে। তো স্বর্ণ গুদলিকা বলে এটা। তো স্বর্ণ গুদলিকা যদি আপনার যাত্রা পথে যদি স্বর্ণ গুদলিকার দেখা পড়ে, তখন এটাকে সাধারণত মানুষ অপমান মনে করে বা দিনটা খারাপ যাবে এমন মনে করে। তো কালকেতু কি করলো, শিকার না পায়া এই স্বর্ণ গুদলিকাকে কি করলো, ধনুকের মাথায় লাগিয়ে নিয়ে আসছে, আইনা বাসায় না বাইদা রাখছে। বাইদা সেই কোথায় চলে গেল, বাড়িতে মানে আপনার হাটে চলে গেল তার স্ত্রীর কাছে। এখন তার স্ত্রীর কাছে যখন সে গেল, তখন দেখলো যে তার স্ত্রী মানে ফুল্লুরাকে সে হাটে পাইলো, যে বললো যে ঠিক আছে তুমি বাসায় যাও, বাসায় যায় তোমার এই যে একটা স্বর্ণ গদিলিকা আছে ওইটাকে ছাল ছাড়াই এটাকে কি ফ্রাই করো, মানে শিক পোড়া করার জন্য বলছে। এখন ফুল্লরা আইসা দেখে হায় হায় কোথায় স্বর্ণ গদিলিকা, এখানে তো খুব অপরূপ সুন্দরী একটা রমণী বসে আছে। এখন সেইটা দেখে তো তেলে বেগুনে গরম, হায় হায় কি হইলো, যে এখানে আমার সতীন মনে হয় চলে আসছে। তো এইটা দেখে যে ফুল্লরা এখন তাকে বলল যে তার জীবনের দুঃখ কষ্ট সে কিন্তু বারবার বলতেছে, যে তার জীবনের যে কালকেতু ভালো শিকার টিকার পায় না, আমরা গরিব, হ্যাঁ আমরা ঠিকমতো খাইতে পারি না, তুমি যদি এখানে থাকো, মানে এই দেবী বলতেছে আমি কালকেতু আমাকে এখানে নিয়ে আসছে, আমি কিছুদিন এখানে থাকবো। পরে দেবী মানে ফুল্লুরা কিন্তু বারবার বারবার সে কিন্তু বারবার কিন্তু এটা বোঝানোর চেষ্টা করতেছে আমরা অভাবের মধ্যে আছি, এবং সে কোনো মতেই দেবী চণ্ডীকে এখানে রাখতে দিবে না। এজন্য বলে মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী নারী চরিত্র
মধ্যযুগের সবচাইতে, দেখেন খুব ডিপ প্রশ্ন, মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী নারী চরিত্র কে? তখন আপনি উত্তর দিবেন ফুল্লুরা। কারণ ফুল্লুরা কি, দেবীকে থাকতেই দিবে না বাসায়, যে তোমাকে যাইতে হবে, পালাইতে হবে, ঠিক আছে, তোমাকে আমি রাখবো না। তো দেখেন মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী পুরুষ চরিত্র হচ্ছে, যদি বলে যে মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী চরিত্র কার, তখন উত্তর হবে কে? চাঁদ সদাগর। কিন্তু যদি বলে যে মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী নারী চরিত্র কার, তখন হবে ফুল্লরা। নারীটা মেনশন করে দিলে আপনাকে ফুল্লরা দাগাইতে হবে। আর যদি বলে যে মধ্যযুগের সবচাইতে প্রতিপনা চরিত্র কার, তখন বলবেন ওই যে লক্ষিন্দারের স্ত্রীর নাম কি? বেহুলা। বেহুলা হচ্ছে সবচাইতে প্রতিপনা, মানে স্বামীর জন্য সে জীবন বাজি ধরছে, যে সে যে ভেলাতে চড়ে সে যাচ্ছে, ওদিকে লক্ষিন্দারের পচা শরীরটা পচে যাচ্ছে, কিন্তু তারপরেও সে এখানে বসেছিল, তার স্বামীকে যেভাবে হোক বাঁচাইতে হবে, এটাকে বলে প্রতিপনা। তো আশা করি বিষয়গুলো আপনারা ধরতে পারছেন। তো এরপর তো আমরা ফুল্লরার কাহিনী দেখেন আমাদের কালকেতু আর ফুল্লরা পর্যন্ত চলে আসলো। এবার দেখেন, তো যখন এইবার দেবী যখন এবার কালকেতু আসলো, তখন দেবী তার আসল মূর্তি ধারণ করলো এবং কালকেতুকে অনেকগুলা স্বর্ণের মোহর দিল। এবার কালকেতু কে বললো যে ঠিক আছে, তুমি কলিঙ্গ বন, সরি এটা হচ্ছে কি যেন বলে, এটা হচ্ছে গুজরাটের যেই বন, সেই বনটাকে কেটে তুমি গুজরাট নগরের গোড়াপত্তন করো। তো তো সে গুজরাট নগরের গোড়াপত্তন করছিল। তো আপনারা একটা জিনিস আমি শুরুতে বলছিলাম, যে এই যে আমাদের মুকুন্দরাম, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার এলাকাতে থাকতে পারে না, তার এলাকা ছিল আপনার ওই যে বর্ধমানের দামুন্না গ্রাম। তো বর্ধমানের দামুন্না গ্রামে তার যে ডিহিদার, সেই ডিহিদারের অত্যাচারে সে ওখান থেকে চলে আসছে। এই জন্য সে এই যে চণ্ডীমঙ্গল কাব্যতে যে লেখছে, এখানে সে ভারুদত্ত নামক একটা চরিত্র নিয়ে আসছে, মানে তার জীবনে যেটা ঘটছে সে তো ওইটাই কাব্যে লিখবে। তাহলে এই জন্য সে ওই যে এখানে যে ডিহিদার মাহমুদ শরীফ, এই ডিহিদার মাহমুদ শরীফ হইলো আপনার অত্যাচারী, ঠিক আছে। তো এখানে যেই ভারুদত্ত যে আছে, এই ভারুদত্ত হচ্ছে এরকম, যে সে কি করলো, যে মানুষকে প্রজাদেরকে অত্যাচার করলো। তো এখন দেখেন যে কালকেতু যখন রাজা হইলো, গুজরাটের রাজা হইলো, তখন এই যে ভারদত্ত নামক এক প্রতারক, ভারদত্ত নামক ভারদত্ত নামক এক ষড়যন্ত্রকারী বা খল চরিত্র, বিলেন ওই যে দিহিদার আহম্মদের মতো, যার ঠেলায় কালকে কি বলে আমাদের মুকুন্দরাম চক্রবর্তী আপনার চলে আসছে এই যে রঘুনাথের বাবার আশ্রয়। তো এখানে সে কি করলো, কাব্যটা লেখার সময় সে ভারদত্ত নামক একটা চরিত্র নিয়ে আসছে। ভারদত্ত যদি বলে যে মধ্যযুগের খল চরিত্র, মধ্যযুগের মধ্যযুগের খল চরিত্রকার, তখন উত্তর হবে তখন উত্তর হবে ভারদত্ত। তাহলে দেখেন মধ্যযুগের এই যে ভারদত্ত কি করছে জানেন? তো যখন কালকেতু যখন রাজা হইল, তখন এই ভারদত্ত নামক এক খল চরিত্র এসে কোথায় উপস্থিত হইল? আপনার গুজরাটে। সে সে মানুষদেরকে কষ্ট দিত। সে ওই যে কালকেতুর বলতো যে কালকেতুর নাম ভাঙে, আর সে মানুষ থেকে টাকা পয়সা নিয়ে যেত বিলেনের মতো। পরে কালকেতুর ওই সৈন্য কি করছে, ভারদত্তকে ওখান থেকে সরাইয়া দিছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে দেখেন তার মানে এই ঘটনাটা ঘটলো। এখন এই যে দেখেন পরবর্তী চরিত্র হচ্ছে মুরারি শীল। এই মুরারি শীল আপনার কালকেতু এবং ফুল্লরার গল্পে কি চরিত্রে আছে সেটা বলি। তো কালকেতু তো একটা মূর্খ। তো কালকেতুকে যখন 7 গুড়া স্বর্ণ মোহর দিল, তখন এই কালকেতু কি করছে, এই স্বর্ণ এগুলাকে আসলে কি স্বর্ণ মোহর কিনা, দেখেন সে দেবীকে সন্দেহ করতেছে, ঠিক আছে, মানে সে দেবীকে সন্দেহ করতেছে যে এখান থেকে এই দেবী কি তাকে আসলে স্বর্ণের মোহর দিছে কিনা। এই জন্য সে একটা স্বর্ণের মোহর নিয়ে এই মুরারি শীলকে দেখাইছে যে এই দেখো তো এটা স্বর্ণ কিনা। এবার মুরারি শীল বলছে যে না, এটা খুব একটা উন্নত মানের স্বর্ণ না, ওইটা সেটা, হ্যাঁ, তোমাকে এটা এটা কই থেকে আনছো, এগুলা ভুয়া। পরে বলতেছে যে এটা এটা আমাকে দেবী চণ্ডী দিছে। যখন এটা বলছে তখন তো এবার মুরারি শীল বুঝছে যে হ্যাঁ, এত তো বোকা বানানো যাবে না। তাহলে দেখেন মধ্যযুগের এই যে প্রতারক চরিত্র হচ্ছে মুরারি শীল। এই মুরারি শীল কি করছে, কালকেতুকে ঠকাইতে চাইছিল। এই জায়গায় একটা প্যাচ লাগে। অনেকে বলে যে প্রতারক হচ্ছে মুরারি শীল, ষড়যন্ত্রকারী হচ্ছে আপনার ভারদত্ত। এই জায়গায় অনেকগুলা বইতে ভারদত্তকে প্রতারক হিসেবে উপস্থাপন করছে, আসলে কিন্তু না, ভারদত্ত হলো ষড়যন্ত্রকারী, ঠিক আছে। যখন দেখবেন যে কালকেতু যখন শুনছে যে ভারদত্ত মানুষদেরকে অত্যাচার করতেছে, তখন কালকেতু তাকে তাড়াইয়া দিছে। এইবার সে কোথায় চলে গেল, কলিঙ্গ রাজার কাছে চলে গেল।
এবার কলিঙ্গ রাজার কাছে যা বললো যে এরকম কালকেতু একজন আছে, সে কিন্তু খুবই খারাপ। এবার কলিঙ্গরাজ কি করলো, তার সেনাবাহিনীকে পাঠিয়ে দিল কালকেতুকে কি করার জন্য, মানে রাজ্য দখল করার জন্য। এখন কালকেতু যেহেতু একটা বেদ, সে তো আর যুদ্ধ করতে জানে না, এবার সে কিন্তু হারিয়ে গেছে। তার মানে বোঝা গেল যে ভারদত্ত হচ্ছে ষড়যন্ত্রকারী। ভারদত্তের ষড়যন্ত্রে কালকেতু কিন্তু কারাগারে চলে গেছে, ঠিক আছে। আর মুরারিশীল হচ্ছে ওই যে যখন দেবী তাকে রাজ্য প্রতিষ্ঠার জন্য স্বর্ণের মোহর দিল, তখন সেই স্বর্ণের মোহর ত্যাগ করার জন্য ভারদত্তর কাছে নিয়ে গেছে, আর ভারদত্ত তাকে ঠকানোর চেষ্টা করছে। তাহলে এই দুটা চরিত্র কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। আমি মনে করতেছি যে আজকের আলোচনাটা মানে এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা খুব বেশি। যে ভারদত্তকে আপনি প্রতারক বলবেন না, ভারদত্ত হচ্ছে খল চরিত্র, ষড়যন্ত্রকারী। আর প্রতারক হচ্ছে মুরারিশীল। আর কলিঙ্গরাজ তো বুঝেনি যে কলিঙ্গ রাজার সাথে তার যুদ্ধ হয়েছে। আর দাসী দুর্বলা, যে এখানে দাসী দুর্বলা হয়তো বা কোনোভাবে আসছে, এটা তো আমরা পুরা গল্পটা জানি না, তো সো এটা সম্বন্ধে আসলে এই মুহূর্তে বলা দুষ্কর। দাসী দুর্বলা নিয়ে আমি কোনো কাহিনী জানি না, কারণ আমি তো ফুল কাহিনীটা পড়ি নাই। আপনাদের এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? মানে বুঝছেন কিনা আপনারা বলেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এখন মানে তাহলে আমি যদি বলি যে মধ্যযুগের প্রতারক চরিত্র কার, এখন চরিত্র থেকে অনেক প্রশ্ন আসে। মধ্যযুগের প্রতারক হচ্ছে ভাই মুরারিশি। প্রতারক, থ্যাংক ইউ। এবার হৃদয় ভাই ছাড়া অন্য কেউ বলেন যে মধ্যযুগের খল চরিত্রের নাম কি? ভারদত্ত। ভারদত্ত হচ্ছে মধ্যযুগের খল চরিত্র। তাহলে মধ্যযুগের পুতিপনা চরিত্র, পুতিপনা নারীকে, পুতিপনা স্বামীর প্রতি ভক্তকারী, বেহুলা। বেহুলা। বলো এখন ভাই। হ্যাঁ, এবার এবার অন্যরা অ্যান্সার দিবেন যে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র কি? প্রতিবাদী, এই চরিত্র থেকে এখন অনেক প্রশ্ন চাঁদ আসে। সওদাগর। চাঁদ সদাগর। তাহলে বিষয়গুলো আপনারা আশা করি ধরতে পারছেন। এইভাবে যদি আপনি বাংলা সাহিত্য পড়েন, আপনি কোনো কনফিউশন হবে না, যে আপনি যে কনফিউজড হয়ে যাচ্ছেন, যে বিষয়গুলো আসে এগুলো আসবে না। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারীকে, নারী চরিত্র ফুল্লরা। ফুল্লরা, দেখছেন। এখন এই বিষয়গুলো আপনারা কি ভাই যারা আছেন, ফুল্লরার আরেক নাম তো ভাই ছায়া, তাই না হ্যাঁ ভাই? হ্যাঁ, ফুল্লরার স্বর্গীয় নাম ছায়া, যেটা আমি আগেই বলছিলাম। ফুল্লরার স্বর্গীয় নাম, যখন ফুল্লরা স্বর্গে ছিল তখন নাম ছিল তার ছায়া। তো যাই হোক, এরপর কি ঘটলো, যে ভারদত্ত যখন এই যে ষড়যন্ত্রকারী ভারদত্ত যখন যা বললো কলিঙ্গরাজকে যে এরকম কালকেতু মানুষকে অত্যাচার করতেছে, পরে কালকেতুকে ধরার জন্য সেনাপতি পাঠিয়ে দিল, সেনাপতি কালকেতুকে পরাজিত করলো। এখন কালকেতু হলো বন্দি। তো বন্দি হওয়ার পরে এবার দেবী চণ্ডী কলিঙ্গরাজকে স্বপ্নে দেখা দিল যে এই তুমি তো আমার সেই কি বলে আমার আমার অনুগত, হ্যাঁ আমার ভক্তকে তুমি কারাগারে ঢুকাইছো, তাড়াতাড়ি ছাইরা দাও। পরে কলিঙ্গরাজ ভয়ে দিছে ছাইরা কালকেতুরে। পরে এবার কালকেতু এবং ফুল্লরা খুব মজা ভাবে তারা রাজ্য চালাইলো। চালানোর পরে একটা সময় তারা মানে একটা সময় রাজ্য প্রচারের পরে তারা মারা গেল, আর মারা গেলে আবার স্বর্গে চলে গেছে। এটা হচ্ছে আপনার আক্টিক খণ্ড বা বেদ বা শিকারী খণ্ড। তো এবার আমরা দেখব কালকেতুর চণ্ডীমঙ্গলের দুইটা ধারা। আরেকটা ধারা হচ্ছে আপনার বণিক খণ্ড, ওইটা হচ্ছে আক্টিক খণ্ড বা বেদ বা শিকারী খণ্ড, এটা হচ্ছে বণিক খণ্ড। এখন বণিক খণ্ডটা কি? তো বলা হচ্ছে যে ধনপতি সদাগর নামে, যে ধনপতি এখানে এখানে এটা মনে হয় নাই আমার এই স্লাইডে, এই যে এখন যে গল্পটা বলবো এটা এখন নাই, এটা আমি অন্য জায়গা থেকে বলতেছি, ঠিক আছে। যে দেখেন যে স্লাইডেও সবকিছু নাই, বুঝছেন। তো এখানে আমি কথা হচ্ছে যে আমি গল্পগুলো বলতেছি, কারণ গল্পগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার জীবনে এগুলো মনে থাকবে না, মুখস্থ থাকবেই না। এবং আমি যেটা বলবো এটা হয়তো বা আপনি পাবেনও না। আপনি যদি খুব কম সংখ্যক আপনার কাছে যেই বইটা আছে, আপনার যদি বেশি বই না থাকে, তাহলে আমি এখন যে গল্পটা বলতেছি ধনপতি সদাগরের যে গল্প, এটা আমার কাছে মনে হচ্ছে আপনারা কেউ শোনেন নাই। তো এখন এই গল্পটা শোনেন, শুনলে আশা করি আপনাদের এই চরিত্রগুলা সম্বন্ধে মনে থাকবে। তো ধনপতি সদাগর ছিল উজানি নগরের ধনপতি সদাগর। তিনি এক বিলাসী যুবক, টাকা পয়সা বেশি, তো খুব বিলাসিতার মধ্যে আছে। তার একটা প্রথম স্ত্রী ছিল, স্ত্রীর নাম ছিল লহনা। তাহলে বুঝছেন লহনা কোথা থেকে আসছে? ধনপতি সদাগরের প্রথম স্ত্রীর নাম লহনা। ধনপতি সদাগর লহনা দুইটাই বুঝলেন। এইবার তার সম্পর্কে শ্যালিকা মানে শালী হয়। তো এই শালী ছিল খুবই সুন্দরী, তার নাম হইল খুল্লনা।
তো খুল্লনা হচ্ছে আপনার ধনপতি সদাগরের শালী, আর স্ত্রী হচ্ছে লহনা। এখন সে শালীর প্রতি খুবই প্রেমাসক্ত হয়ে গেছে এবং পরে সে শালীকে বিয়ে করছে। এখন বিয়ে করার পর আপনারা জানেন যে স্ত্রীরা তো সতীনের ঘর করতে চায় না, এবং এখন সে কি করবে, এখন তো স্বামী বিয়ে করে ফেলছে। এখন যে খুলনার প্রতি লহনা খুবই আপনার ইয়া ছিল, কি বলা যায়, যে খুবই রাগ ছিল, বিরাগ ছিল তার মধ্যে, যে এখানে সে খুলনাকে সে মেনে নিবে না। ঠিক আছে, যে খুলনাকে নিয়ে লহনার খুব বেশি পরিমাণে ক্ষোভ ছিল। তো এই ধনপতি সদাগর কি করলো, যে হঠাৎ একদিন চিন্তা করলো যে সে কোন একটা শিকারে বা কোন একটা কাজে, রাজ্যের কোন একটা কাজে গেল। তো যাওয়ার পরে সে খুলনাকে কার কাছে রেখে গেছে, আপনার এই লহনার কাছে রেখে গেছে, প্রথম স্ত্রীর কাছে। বললো যে তুমি খুলনাকে একটু দেখিও। এখন এই খুলনার প্রতি লহনা খুব বেশি পরিমাণে অত্যাচার করতেছে। পরে খুলনা পরে রাগে দুঃখে জঙ্গলে চলে গেছে। ওখানে জঙ্গলে যায় এবার দেবী চণ্ডীর দেখা পাইছে। এবার দেবী চণ্ডীকে সবকিছু বলছে টলছে, দেবী চণ্ডী তাকে আশীর্বাদ করছে। তো চণ্ডী স্বপ্নাদেশ, এবার এরপরে চণ্ডী তাকে আশীর্বাদ আশীর্বাদ করছে। হ্যাঁ, চণ্ডী দেবী দেবী চণ্ডী দেবী চণ্ডী তাকে আশীর্বাদ করার পরে, দেবী চণ্ডী তাকে যখন আশীর্বাদ করলো, তখন এইবার তখন ধনপতি সদাগর যে বাইরে ছিল, তাকে দেবী চণ্ডী স্বপ্নাদেশ দিছে যে তোমার দ্বিতীয় স্ত্রী খুল্লনাকে তো লহনা অত্যাচার করতেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। পরে সে এখান থেকে চলে আসলো। আয়সা এবার দেখে যে খুল্লনা পূজা করতেছে দেবী চণ্ডীর, ফলে খুল্লনার প্রতি সে কিন্তু রাগ হইলো। দেবী চণ্ডীর ঘর টর যা আছে সব ফালাই দিল। তো মানে তার মানে বোঝা গেল ধনপতি সদাগর আয়সা খুল্লনা যে পূজা করতো এটাকে সে ঘৃণা করলো, এবং প্রতি দেবী চণ্ডীর পূজা সে করতে দেয় নাই। তো এই খুলনার পূজা দেখে আপনার পূজার ঘট পায়ে দিয়ে মারাই দিছে ধনপতি সদাগর। তার মানে দেখেন চণ্ডীর সাথে একটা বেয়াদবি করছে, ওই চাঁদ সদাগরের মতো। চাঁদ সদাগর যেমন সানাকা পূজা করার সময় লাথি মেরে ঘট ফালাই দিছে, এখানেও ধনপতি সদাগর একই কাজ করছে খুলনার উপর। ঠিক আছে, মানে তার দ্বিতীয় স্ত্রীর উপর। তো খুলনা তো আপনার চণ্ডী দেবীর থেকে তার সন্তান চাইছে আশীর্বাদ হিসেবে। তো খুলনার যে পুত্র, এই পুত্রর নাম হচ্ছে সীমান্ত। খুলনার পুত্রর নাম হচ্ছে সীমান্ত। তো একদিন কি করলো, এই যে ধনপতি সদাগর, সে আপনার সিংহলের রাজার কাছে সে যাত্রা শুরু করলো। দেখেন সিংহলের রাজা, তাহলে দেখেন কলিঙ্গ রাজা হচ্ছে আপনার আর্কটিক বা কালকিতু ফ্লোরার মধ্যে, আর বণিক খণ্ডের মধ্যে, মানে ধনপতি সদাগরের মধ্যে আপনার রাজা হচ্ছে আপনার সিংহলের রাজা। তো সিংহলের রাজার কাছে যখন সে গেল, তো যাওয়ার পথে সে দেখতেছে যে একটা পদ্ম পাতার উপরে একটা মেয়ে, খুব সুন্দরী তরুণী বসে একটা হাতি গলা দখলন করতেছে। মানে একটা পাতার উপর বসে, চিন্তা করেন কি অবস্থা, যে পাতার উপর বইসা হাতি খাইতেছে। ঠিক আছে, এইটা দেখে সে খুব অবাক। সে যায় এবার কলিঙ্গ রাজকে বলছে যে এরকম ঘটনা আমি দেখে আসছি। এটা ছিল দেবী চণ্ডীর একটা চালাকি। পরে এখন সে দৌড়ে চলে আসলো। এবার সিংহলের রাজা আসলো, দেখি এরকম তাজ্জব ঘটনা আমি দেখি। আয়সা দেখে যে হায় হায়, তো ঘটনা মিথ্যা। পরে এই অপরাধে এই যে আমাদের যে ধনপতি সদাগর, তাকে সিংহলের রাজা আপনার কারাগারের মধ্যে ঢুকিয়ে ফেলছে। তো এখন বাপের খোঁজে, বাংলা সিনেমার মতো আর এই বাপের খোঁজে খুলনার পুত্র যে সীমান্ত, সেও আপনার এই কলিঙ্গ, মানে কি বলে, সিংহলের রাজার দিকে যাত্রা শুরু করলো। এখন সিংহলের রাজা দিকে যখন যাচ্ছে, তখন সে একই রকম ধনপতি সদাগর যেরকম ঘটনা দেখছে, একই রকম ঘটনা সে কি করছে, এই যে যে খুলনার পুত্র সীমান্ত, সেও দেখছে। সে যে দেখে কলিঙ্গরাজকে যখন বলছে, কলিঙ্গরাজ আবারও গরম, তাই কলিঙ্গরাজ আবার দেখার জন্য আসছে। তখন দেখে যে না, আসলেই সেও মিথ্যা কথা বলছে। তো যার ফলে সীমান্তকেও ধইরা ওই যে ধনপতি সদাগরের যে সেল, সেখানেই রাখছে। কারণ পিতা আর পুত্রের মিলন হইলো, দেখা হইলো। এবং দেবী, যেহেতু যেহেতু সীমান্ত দেবী চণ্ডীর ভক্ত ছিল, তাহলে এবার সিংহলের রাজাকে দেবী চণ্ডী আবার স্বপ্নাদেশ দিয়ে বলল যে ছেলে এবং বাবা দুইজনকেই ছেড়ে দাও, এবং তোমার মেয়েকে তার সাথে বিয়ে দাও। এই সীমান্তের সাথে স্ত্রী জয়াবতী হচ্ছে সিংহলের রাজকন্যা। এই রাজকন্যার সাথে সীমান্তের বিয়ে হয়েছে, তারা একসাথে চলে আসছে। এইটাই হচ্ছে মূল ঘটনা। তার মানে ধনপতি সদাগরের স্ত্রী হচ্ছে ধনপতি সদাগরের প্রথম স্ত্রী হচ্ছে লহনা বোন হচ্ছে খুল্লনা, মানে শালিকা ধনপতি সদাগরের। আর খুলনার পুত্র হচ্ছে সীমান্ত, যে চণ্ডী দেবীর আশীর্বাদে জন্ম নিছে। আর এই সীমান্ত যখন ধনপতি সদাগরকে সিংহলের রাজার কারাগার থেকে নিয়ে আসতে চাইছিল, তখন
এই তার পিতার সাথে ধনপতি সদাগরের সাথে তার সাক্ষাৎ হয়, এবং তখন সীমান্তের সাথে এই যে রাজা সিংহল, হ্যাঁ, তাহলে সিংহলের রাজা দেবীর স্বপ্নাদেশে ভয় পেয়ে সে সীমান্তের সাথে তার মেয়েকে বিয়ে দিয়ে দিছে জয়বতীকে, এবং তারা একসাথে রাজকন্যা সিংহলের রাজকন্যাকে সীমান্ত বিয়ে করছে। বিয়ে করার পরে সে পুত্রবধূ সহকারে ধনপতি সদাগর দেবীর কৃপায় আবার নিজের বাড়িতে চলে আসছে। এই হচ্ছে ধনপতি সদাগরের গল্প। এটা কি আগে শুনছেন? আপনারা আছেন নাকি গেছেন? জি ভাই আছি ভাই। ও আচ্ছা, শুনছেন নাকি? এই 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 গল্পটা আগে পাইছেন? না ভাই। আচ্ছা, তাহলে আমরা দেখি। আচ্ছা, কারা কারা আছেন? হৃদয় ভাই আছেন, আদুরি আপু, হাবিবা বিথি আপু আছেন, ফাতেমা ডালিয়া, জান্নাতুল তুবা, শারমিন আপু, রহমা, সরি, শামিম ভাই, রহমা আপু। আচ্ছা, আবার কি জানো, হঠাৎ ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, কানেক্ট আর ডিসকানেক্ট যাই হোক, আমরা আমাদের মতো করে আগাচ্ছি। তো আচ্ছা, ঠিক আছে, এখন আপনারা বিষয়টা বুঝছেন, যে আশা করি চরিত্রগুলো মনে থাকবে, যে কোন কবির কি চরিত্র ছিল। ধনপতি সদাগর, খুলনা, লহনা, খুলনা, এবং খুলনার পুত্র সীমান্তের স্ত্রী হচ্ছে জয়বতী। এবার দেখেন, তো আমি বলছিলাম যে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী হচ্ছে ফুল্লরা, মধ্যযুগের সবচেয়ে ষড়যন্ত্রকারী বা খল চরিত্র হচ্ছে বারুদত্ত, মধ্যযুগের সবচেয়ে ঠক বা প্রতারক ওই যে কালকেতুকে বলছে যে স্বর্ণেগুলো ভুয়া, পরে যখন বলছে যে না এটা দেবী চণ্ডীর দেওয়া স্বর্ণ, তখন বলছে হ্যাঁ এটা তো ভুল বলছে, এটা প্রমাণিত হয়ে গেছে। তার মানে সে ছিল ধূর্ত, মানে প্রতারক ছিল, মুরারিশীল। এবার দেখেন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে, আমরা যে বললাম যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, এবং তার কাব্যের যে নাম ছিল, আমরা কি তার কাব্যের নাম ছিল শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের নাম ছিল শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য, এটা মাথায় রাখিয়েন। তাহলে তিনি কার পৃষ্ঠপোষকতায়, তিনি কার সহযোগিতায় শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য লিখছে? সেটা হচ্ছে জমিদার রঘুনাথের সহযোগিতায়, মানে পৃষ্ঠপোষকতায়, তার ছাত্র ছিল। তাহলে এবার আমরা এখান থেকে আরো কিছু তথ্য আমরা দেখব, যে দ্বিজ মাধব তিনিও চণ্ডীমঙ্গল কাব্যের একজন লেখক। উনি লিখছে সারদা মঙ্গল এবং সারদা চরিত, এবং তাকে বলা হয় স্বভাব কবি। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসছে বিভিন্ন জায়গায়, যে স্বভাব কবিকে দ্বিজ মাধব। তো দ্বিজ মাধব কোন ধারার কবি? চণ্ডীমঙ্গল কাব্যের কবি, এবং তার উপাধি হচ্ছে স্বভাব কবি। তাকে বলা হয় স্বভাব কবি। ঠিক আছে, তাহলে আমরা একজন পাইলাম, যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, কবি কঙ্কন উপাধি দিছে তাকে জমিদার রঘুনাথ, আর দ্বিজ মাধবকে বলা হয় স্বভাব কবি। খুবই গুরুত্বপূর্ণ। দ্বিজ রামদেব, তার কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল। খুবই ইম্পর্টেন্ট, যে দ্বিজ রামদেব, তার কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল। তাহলে অভয়ামঙ্গল কি? চণ্ডীমঙ্গলের আরেক নাম। এবার আরেকটা হচ্ছে আপনার মুক্তারাম সেন, তার কাব্যের নাম হচ্ছে সারদা মঙ্গল, এটাও চণ্ডীমঙ্গলের আরেক নাম। এবার চণ্ডীমঙ্গলের সর্বশেষ কবি, একদম কনিষ্ঠ, সবার পরে যিনি লেখছে, কবি কঞ্চন, কবি আচ্ছা সরি, এটা কি অকিঞ্চন